আচ্ছা, ধরুন কল্পনা করা যাক এমন একটা চলচ্চিত্র উৎসবের কথা যেখানে ওই গতানুগতিক চোখ ধাঁধানো রেড কার্পেট বা পাপারাজিদের ক্যামেরার ফ্ল্যাশ নেই। ব্যাপারটা একটু অন্যরকমই মনে হচ্ছে। একদম তাই। কারণ এর বদলে পর্দা উঠছে একেবারে এক ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপের ঠিক মাঝখানে। আরে সত্যি? হ্যাঁ, আজকের এই গভীর আলোচনায় আমরা আসলে কোনো সাধারণ হলিউড গ্ল্যামার বা বিনোদনমূলক উৎসব নিয়ে কথা বলছি না। আমাদের সামনে আজ আছে 2011 সালের ৫ম ডমিনিকান রিপাবলিক গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল, সংক্ষেপে যাকে ডিআরজিএফএফ বলে আর কি। আচ্ছা, ওই ফেস্টিভ্যালের ব্রোশিওর আর নথিপত্রগুলো নিয়ে কথা বলবেন, রাইট? ঠিক ধরেছেন। এই কাগজগুলোর পরতে পরতে এমন সব তথ্য লুকিয়ে আছে যা প্রমাণ করে যে সিনেমা আসলে কিভাবে একটা ভেঙে পড়া সমাজকে নতুন করে গড়ে তুলতে পারে, এমনকি আন্তর্জাতিক কূটনীতিরও সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারে। আসলে এই জায়গাটাতেই এই নথিপত্রগুলো সাধারণ যে কোনো উৎসবের ব্রোশিওর থেকে একেবারেই আলাদা। আমরা যদি আয়োজক সংস্থাগুলোর দিকে তাকাই, ব্যাপারটা বেশ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। হ্যাঁ, আয়োজকদের নামগুলো তো বেশ ভারী ভারী দেখলাম। একদম। এর আয়োজক হল ফানগ্লোট এবং গ্লোবাল ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। মজার ব্যাপার হলো এগুলো কিন্তু কোনো সাধারণ বিনোদন বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নয়। তাহলে এরা মূলত কি নিয়ে কাজ করে? এরা হলো মূলত থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণাধর্মী প্রতিষ্ঠান। তো তারা যখন একটা চলচ্চিত্র উৎসব আয়োজন করে তখন তার পেছনে বেশ একটা গভীর উদ্দেশ্য থাকে। তাদের মূল মন্ত্রটাই হলো ওই যে গ্লোবাল ইস্যুজ থ্রু পার্সোনাল স্টোরিজ। ঠিক তাই, ব্যক্তিগত গল্পের মাধ্যমে বৈশ্বিক সমস্যা। তারা সিনেমাকে কেবল বক্স অফিসের আয় দিয়ে মাপছে না, তারা এটাকে একটা উন্নয়নশীল দেশের সামাজিক ঐক্য, শিক্ষার প্রসার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুঘটক হিসেবে ব্যবহার করছে। বুঝতে পারছি। এই উৎসবের ভৌগোলিক বিস্তারটার দিকে তাকালেই আয়োজকদের ওই বৃহত্তর উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায়। পুরো ব্যাপারটা আমার কাছে অনেকটা প্রযুক্তি দুনিয়ার ওপেন সোর্স মুভমেন্টের মতো লেগেছে। ওপেন সোর্স মুভমেন্ট, দারুণ একটা তুলনা তো। ধরুন, শিল্পকে কেবল রাজধানী সান্তো দোমিঙ্গোর অভিজাত শ্রেণীর ড্রয়িং রুমে বা নির্দিষ্ট কোনো প্রেক্ষাগৃহে কুক্ষিগত করে না রেখে একেবারে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়া হচ্ছে। এই বিকেন্দ্রীকরণটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে। হ্যাঁ, তারা উৎসবটাকে অনেকগুলো শহরে ছড়িয়ে দিয়েছে। একদম। সান্তো দোমিঙ্গো তো আছেই, সেই সাথে সান্টিয়াগো, পুয়ের্তো প্লাতা, নাগায়া, হিউগুয়েই এবং ক্যাপকানার মতো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আবহের শহরগুলোতে একযোগে এই উৎসব ছড়িয়ে পড়েছে। তবে বিকেন্দ্রীকরণের এই কাঠামোটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে সুপরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের চিন্তা। সেটা কেমন? ধরুন, একটা সময় ছিল যখন ডমিনিকান রিপাবলিকের অনেক অঞ্চলে ভালো কোনো প্রেক্ষাগৃহই ছিল না। আয়োজকরা এই উৎসবের মাধ্যমে সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করছেন। যেমন সান্তো দোমিঙ্গোতে অবস্থিত ওয়াসাদ বা অটোনোমাস ইউনিভার্সিটি অফ সান্তো দোমিঙ্গোর কথা ধরা যাক। হ্যাঁ, আমি নথিতে দেখেছি এটা নাকি নতুন বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। একদম ঠিক, 1538 সালে প্রতিষ্ঠিত। তো সেই ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে পেদ্রো মির লাইব্রেরির ম্যানুয়েল দেল ক্যাব্রাল হলে ৩৯০ জন দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন একটা জায়গায় এই উৎসবের সিনেমা দেখানো হচ্ছে। আচ্ছা, তার বিশ্ববিদ্যালয়গুলোকে তারা কাজে লাগাচ্ছে। হ্যাঁ, আবার পুয়ের্তো প্লাতার মতো উপকূলীয় শহর বা নাগায়ার মতো কৃষিপ্রধান অঞ্চলেও বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামগুলোকে উৎসবের কেন্দ্রে পরিণত করা হয়েছে। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে ক্যাপকানার আয়োজন, তাই না? আমি দেখলাম সেখানে সমুদ্র সৈকতে বসে খোলা আকাশের নিচে সিনেমা দেখার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, যেটাকে তারা বলছে ফিল্মস আন্ডার দ্য স্টার্স। ভাবা যায়, একদিকে বিশ্ববিদ্যালয়ের গাম্ভীর্যপূর্ণ অডিটোরিয়াম আর অন্যদিকে সমুদ্রের গর্জন আর তারায় ভরা আকাশ। সিনেমার আবেদনকে তারা সমাজের সব স্তরে সব পরিবেশে পৌঁছে দিচ্ছে। একদম। আর এই পৌঁছে দেওয়ার প্রভাবটা কিন্তু শুধু সিনেমা দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এর বাইরেও কিছু হচ্ছে। হ্যাঁ, যখন দেশের বিভিন্ন প্রান্তে এভাবে উৎসব হতে থাকে তখন স্থানীয় তরুণদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়। তারা আর শুধু দর্শক থাকতে চায় না, তারা নিজেরাও গল্প বলতে চায় আর কি। ঠিক। এর ফলে চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য রচনা এবং অভিনয়ের প্রশিক্ষণের একটা বিশাল চাহিদা তৈরি হয়েছে পুরো দেশ জুড়ে। সিনেমা এখানে শুধু বিনোদন নয়, রীতিমতো একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে পরিণত হয়েছে। দারুণ একটা ব্যাপার। রাজধানীর গণ্ডি পেরিয়ে অন্যান্য শহরে যাওয়ার ব্যাপারটা তো দারুণ, কিন্তু একটা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে আস্ত একটা দুর্যোগপূর্ণ এলাকায় উৎসব নিয়ে যাওয়া,
এটা বিকেন্দ্রীকরণের ধারণাকেই মানে একটা চরম মাত্রায় নিয়ে যায়। আপনি হাইতির পোর্ট ও প্রিন্সের আয়োজনের কথা বলছেন। রাইট। হ্যাঁ, আমি 2010 সালের সেই ভয়াবহ ভূমিকম্পের পর হাইতিতে এই উৎসব আয়োজনের নথিগুলো পড়ছিলাম। সত্যি বলতে কি, ব্যাপারটা আমাকে গভীরভাবে ভাবিয়েছে। হাইতির এই উদ্যোগটি আসলে পুরো উৎসবের সবচেয়ে মানবিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা অধ্যায়। 2010 সালের ভূমিকম্পে তো হাইতির অবস্থা ভয়াবহ ছিল। হ্যাঁ, সব রাস্তাঘাট ভবন তো ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু ভবন নয়, তাদের শিল্প সংস্কৃতির অবকাঠামো, বিশেষ করে চলচ্চিত্র, স্কুলগুলো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই পরিস্থিতিতে বেঁচে থাকার লড়াইটাই যেখানে সবচেয়ে বড়, সেখানে সিনেমা দেখানোর মানে কি হতে পারে? ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় আসছিল। এখানে হাইটিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশনের আর্নল্ড অ্যান্টনিনের একটা কথা খুব প্রাসঙ্গিক। তিনি বলেছেন, হাইতিতে সঙ্গীতের পর চলচ্চিত্রই সবচেয়ে জনপ্রিয় শিল্প মাধ্যম। বুঝতে পারছি। যখন সেখানকার তরুণ নির্মাতারা চারপাশের ওই অবর্ণনীয় ধ্বংসযজ্ঞ আর ট্র্যাজেডিকে ক্যামেরায় ধারণ করার আপ্রাণ চেষ্টা করছেন, ঠিক সেই সময় এই উৎসব সেখানে হাজির হয়। তার মানে এটা শুধু কয়েক ঘন্টার জন্য তাদের একটু আনন্দ দেওয়ার কোনো চেষ্টা ছিল না। না, মোটেও না। এটা ছিল হাইতির তরুণ নির্মাতাদের এটা বোঝানো যে তাদের নিজেদের বাস্তবতাকে তুলে ধরার অধিকার এবং ক্ষমতা তাদের আছে। চরম বিপর্যয়ের মুহূর্তেও শিল্প যে মানুষের টিকে থাকার শক্তি যোগাতে পারে, এটা তার একটা বড় প্রমাণ। একদম তাই। ট্রমা বা মানসিক আঘাত কাটিয়ে ওঠার একটা মাধ্যম হতে পারে এটা। এই উৎসব মূলত তাদের মানসিক পুনর্গঠনের একটা অংশ ছিল। এই উৎসবের প্রতিটি পদক্ষেপে এমন একটা গভীর চিন্তার ছাপ পাওয়া যায়। তবে দাঁড়ান, সম্মাননা বা ট্রিবিউট প্রদানের তালিকাটা এসে আমি একটু হোঁচট খেয়েছি। কেন, কি দেখলেন সেখানে? উৎসবটি কাদের সম্মান জানাচ্ছে সেটা একটু খেয়াল করুন। একদিকে তারা সম্মান জানাচ্ছে মারিয়া মন্টেজকে, যিনি আক্ষরিক অর্থেই হলিউডের জৌলস্যময় টেকনিক্যালের কুইন। হ্যাঁ, তিনি তো বিরাট তারকা। আর অন্যদিকে একই মঞ্চে একই আয়োজনে তারা নিয়ে আসছে আগলিপার্তো মেলিন্দেস্কের মতো একজনকে, যাকে একটা স্বাধীন সিনেমা বানাতে গিয়ে নিজের বাড়ি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল। বৈপরীত্যটা বেশ চোখে পড়ার মতো, তাই না? হ্যাঁ, এই দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষকে এক সুতোয় গাঁথার মানে কি? ব্যাপারটা বেশ অদ্ভুত ঠেকল না আপনার কাছে? আপাত দৃষ্টিতে অদ্ভুত মনে হলেও আসলে এই বৈপরীত্যটাই ডমিনিকান সিনেমার ডিএনএকে সবচেয়ে নিখুঁতভাবে তুলে ধরে। মারিয়া মন্টেজ, যার 2012 সালে 100তম জন্মবার্ষিকী পালিত হওয়ার কথা ছিল, তিনি ডমিনিকান রিপাবলিকের বারাহোনায় জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তারপর তিনি হলিউডে গেলেন কিভাবে? উনি 30-এর দশকের শেষের দিকে নিউ ইয়র্কে পাড়ি জমান এবং সংগ্রাম শুরু করেন। একটা সময় তো মাত্র $50 বিনিময়ে একটা ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ছবিও তুলেছিলেন। আরে মাত্র $50? হ্যাঁ, কিন্তু নিজের অসামান্য মেধা আর অধ্যবসায় দিয়ে তিনি হয়ে ওঠেন 40-এর দশকে হলিউডের একছত্র আধিপত্য বিস্তারকারী টেকনিকাল কুইন। ইউনিভার্সাল পিকচার্সের অ্যারেবিয়ান নাইটস বা কোবরা উম্যানের মতো সিনেমায় অভিনয় করে তিনি আক্ষরিক অর্থেই হলিউড জয় করেছিলেন। মানে ডমিনিকানদের কাছে তিনি আন্তর্জাতিক সাফল্যের একটা চূড়ান্ত রূপকথা। ঠিক তাই, এক গ্ল্যামারাস স্বপ্ন বলতে পারেন। আর আগলিবার্তো মেলেন্দেজ, তার গল্পটা তো কোনো রূপকথা নয়। একেবারেই না। আগলিবার্তো মেলেন্দেজ হলেন ডোমিনিকান সিনেমার রূঢ় বাস্তবতার এক হার না মানা যোদ্ধা। তিনি কিন্তু মারিয়া মন্টেজের মতো হলিউডে গিয়ে বড় বাজেটের সিনেমা বানাননি। তাহলে তিনি কি করেছিলেন? তিনি 86 সালে নিজের দেশে বসে উন পাসাহে দে ইদা নামে একটা সিনেমা বানিয়েছিলেন। মজার ব্যাপার হলো, এই সিনেমাটি নির্মাণের জন্য কোনো স্টুডিও তাকে টাকা দেয়নি। তাহলে টাকা পেলেন কোথায়? তিনি নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন, আত্মীয় আর বন্ধুদের কাছ থেকে ধার করেছিলেন। আর সিনেমার বিষয়বস্তু শুনলে তো আরও অবাক হবেন। কি ছিল বিষয়বস্তু? সিনেমাটি ছিল রেজিনা এক্সপ্রেস নামক একটা কার্গো জাহাজের মর্মান্তিক ট্র্যাজেডি নিয়ে তৈরি, যেখানে নিউ ইয়র্কে অবৈধভাবে পাড়ি জমাতে গিয়ে 22 জন ডোমিনিকান নাগরিক জাহাজের ভেতরে দম বন্ধ হয়ে মারা যায়। উফ, কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এটা ছিল সম্পূর্ণ একটা স্বাধীন উদ্যোগ, যা দেশের মানুষের অভিবাসনের পেছনের কারণ, দারিদ্র্য এবং পারিবারিক ভাঙনের মতো চরম অস্বস্তিকর কিন্তু সত্য বিষয়গুলোকে পর্দায় তুলে এনেছিল। সমালোচকদের মতে এই সিনেমাটির মাধ্যমেই ডমিনিকান সিনেমা সত্যিকার অর্থে সাবালক হয়েছিল। ও আচ্ছা, তার মানে একদিকে মারিয়া মন্টেজ যেমন আন্তর্জাতিক স্বপ্নের প্রতীক, আর মেলেন্দেজ হলেন একদম মাটির কাছাকাছি থাকা একটা গল্প।
একদম। শিকড়ের ঘাম আর রক্তের গর্পে রুখ কাটতেনি। এই দুজনকে একই ফ্রেমে সম্মান জানানোর মাধ্যমে উৎসবটি মূলত তাদের নিজস্ব পরিচয়ের ওই দুই মেরুকেই উদযাপন করছে। তারা বোঝাতে চাইছে যে গ্ল্যামার এবং গ্রাউন্ড রিয়ালিটি দুটোই তাদের শিল্পের অংশ। দারুণ একটা পয়েন্ট। এই সম্মাননার তালিকায় আরও এমন কিছু মানুষের নাম রয়েছে যা আমাকে সত্যি অবাক করেছে। হলিউড তারকাদের কথা বলছেন তো? হ্যাঁ, হলিউডের অ্যাকশন হিরোদের আমরা সাধারণত কিভাবে দেখি? স্ক্রিনে তারা গাড়ি ওড়াচ্ছেন, ভিলেনদের পেটাচ্ছেন। কিন্তু ধরুন আপনার প্রিয় অ্যাকশন হিরো যদি বাস্তব জীবনে একজন সিরিয়াস সমাজকর্মী হন, ব্যাপারটা কেমন হবে? হ্যাঁ, এটা একটা দারুণ চমক। এই উৎসব ড্যানি গ্লোভার এবং ভেন ডিজেলের মতো হলিউডের লিস্ট তারকাদের সম্মাননা জানিয়েছে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই সম্মাননা তাদের কোনো ব্লকবাস্টার অ্যাকশন সিনেমার বক্স অফিস হিটের জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তাদের মানবিক কাজের জন্য। ঠিক তাই। হলিউড তারকাদের এই ভিন্ন রূপটা সত্যি প্রশংসনীয়। ড্যানি গ্লোভারের কথাই ধরুন, সাধারণ দর্শক তো তাকে লিথল ওয়েপন সিরিজের মারদাঙ্গা পুলিশ অফিসার হিসেবেই চেনে। কিন্তু পর্দার বাইরে তিনি লুভারচার ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি এমন সব সিনেমা নির্মাণ করে যেগুলো ঐতিহাসিক ও সামাজিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ। যেমন তাদের প্রযোজিত সিনেমা ট্রাবল দ্য ওয়াটার সানড্যান্স চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছিল। শুধু তাই নয়, তিনি ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। একদম। এর আগে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করেছেন। আর ভিন ডিজেল, তাকে তো সারা বিশ্বের মানুষ দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের ডমিনিক টোরেটো হিসেবেই চেনে। রেসিং কার আর পেশি শক্তির বাইরে তার এই সামাজিক মিশনটা আসলে কি? ভিন ডিজেলের কাজটা আরও সরাসরি তৃণমূল পর্যায়ের সাথে যুক্ত। তিনি এবং তার বাবা আরভিং ভিনসেন্ট ওয়ান রেস ফিল্ম ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করছেন। আচ্ছা, তারা কি উৎসব আয়োজকদের সাথে যুক্ত? হ্যাঁ, তারা ইউনেস্কো এবং এই উৎসবের আয়োজক ফান গ্লোডের সাথে যুক্ত হয়ে গ্লোবাল ফিল্ম মেকিং ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট নামক একটা দারুণ উদ্যোগ পরিচালনা করছেন। এই প্রোগ্রামের কাজটা কি আসলে? এর মাধ্যমে তারা হাইটি, ত্রিনিদাদ ও টোবাগো, ভারত এবং বিশ্বের অন্যান্য দেশের একেবারে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর তরুণদের চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ দিচ্ছেন। অর্থাৎ তারা শুধু অনুদান দিয়েই দায়িত্ব শেষ করছেন না, রীতিমতো স্কিল ডেভেলপমেন্ট করছেন আর কি। ঠিক তাই। তারা তরুণদের সিনেমাটোগ্রাফি, স্ক্রিপ্ট রাইটিং এবং প্রোডাকশনের কাজ একেবারে হাতে কলমে শেখাচ্ছেন। এর পেছনের দর্শনটা বুঝতে হবে। দর্শনটা কেমন? ধরুন, যখন আপনি একজন প্রান্তিক মানুষের হাতে একটা ক্যামেরা তুলে দেন, তখন আপনি মূলত সমাজের ক্ষমতার ভরকেন্দ্রটাকে একটু হলেও নেড়ে দেন। ওই তরুণরা তখন আর অন্য কারো বানানো গল্পের চরিত্র থাকে না, তারা নিজেদের গল্প নিজেরাই বলতে শেখে। দারুণ বলেছেন। তাদের এই কাজ বিশ্বজুড়ে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে, যা এই উৎসবের মূল মন্ত্রের সাথে শতভাগ মিলে যায়। একদম। এই যে প্রান্তিক পর্যায়ের তরুণদের হাতে ক্যামেরা তুলে দেওয়া থেকে শুরু করে পুরো ব্যাপারটা কিভাবে একটা বৈশ্বিক নেটওয়ার্কে রূপ নিচ্ছে, সেটাই উৎসবের কাঠামো দেখলেই বোঝা যায়। আমি নথিপত্রগুলোতে প্যানেল আলোচনাগুলোর দিকে নজর দিচ্ছিলাম। সেখানে কিন্তু বিশাল জমায়েত হয়। হ্যাঁ, 2010 সালের পরিসংখ্যান দেখলাম 40,000-এরও বেশি দর্শক অংশ নিয়েছেন। আর শুধু তাই নয়, প্রায় 30টি দেশ থেকে আসা 150 জন আন্তর্জাতিক চলচ্চিত্র পেশাজীবী সেখানে উপস্থিত। তারা তো স্থানীয় তরুণ নির্মাতাদের সাথে মাস্টার ক্লাস অংশ নিয়েছেন, নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। এই যে একটা আন্তর্জাতিক নেটওয়ার্কিং তৈরি হচ্ছে, এটা কি উৎসবটির ভবিষ্যৎ পরিকল্পনা বা গ্লোবাল ফুটপ্রিন্টকে আরও বড় করছে? অবশ্যই। এই উৎসবটি তো শুধু সিনেমা দেখিয়ে বা মাস্টার ক্লাস করিয়েই থেমে থাকতে চায় না। তারা একটা স্থায়ী বৈশ্বিক কাঠামো তৈরি করার দিকে এগোচ্ছে। এর একটা বড় প্রমাণ হল হাভানাতে অনুষ্ঠিত ABCD নেটওয়ার্কের প্রথম সভা। এই ABCD নেটওয়ার্কের কাজটা আসলে কি? এর পুরো নাম হল আফ্রিকা, ক্যারিবিয়ান এবং ডায়াসপোরা নেটওয়ার্ক। এর মূল উদ্দেশ্য ছিল আফ্রিকা, ক্যারিবিয়ান অঞ্চল এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে চলচ্চিত্রের আদান-প্রদান বাড়ানো। আচ্ছা, তারা একে অপরের সিনেমা দেখবে, ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করবে। হ্যাঁ,
ডোমিনিকান রিপাবলিকে উদ্যোগের সাথে এত গভীরভাবে যুক্ত হয়ে পড়ে যে তারা 12 সালে এর পরবর্তী সভা নিজেদের দেশে আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে বসে। শুধু আন্তঃমহাদেশীয় সম্পর্কই তো নয়, ল্যাটিন আমেরিকার একেবারে ভেতরের দিকে থাকা আদিবাসী সম্প্রদায়কেও তারা চলচ্চিত্রে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। একদম, যা তাদের অন্তর্ভুক্তমূলক দৃষ্টিভঙ্গির একটা বড় প্রমাণ। নথিপত্রগুলোতে দেখলাম যে তারা বলিউডের কথাও বেশ গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে। শুরুতে এটা আমাকে বেশ অবাক করেছিল। ডমিনিকান রিপাবলিকের মতো ক্যারিবিয়ান অঞ্চলের একটা উৎসব হঠাৎ করে ভারতের বলিউড নিয়ে কেন এত আগ্রহী হবে? কারণ বলিউড আসলে একটা অসাধারণ বিজনেস এবং কালচারাল মডেল। নথিপত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বলিউডকে তারা এমন একটা গ্লোবাল সিনেমার মডেল হিসাবে দেখে যা গুণগত মান, গল্পের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক সীমানা পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে অতুলনীয়। মানে বিকাশমান চলচ্চিত্র শিল্পগুলোর জন্য বলিউড একটা বিশাল অনুপ্রেরণা। একদম, কেন বলুন তো? কারণ বলিউড প্রমাণ করে দিয়েছে যে হলিউডের বিশাল স্টুডিও সিস্টেমের বাইরে থেকেও নিজেদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে বিশ্বব্যাপী একটা বিশাল বাজার তৈরি করা সম্ভব। কোটি কোটি দর্শক তৈরি করা সম্ভব। তারা বলিউডের এই স্কেল এবং রিচ থেকে শিখতে চায়। হ্যাঁ, এছাড়া আন্তর্জাতিক অংশীদারিত্বের অংশ হিসেবে তারা 12 সালের অতিথি দেশ হিসেবে জার্মানির নামও ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা ইউরোপীয় আর্ট হাউস সিনেমার সাথে তাদের মেলবন্ধনকে আরও দৃঢ় করার একটা কৌশলগত পদক্ষেপ নিয়েছে। তার মানে তারা একই সাথে ল্যাটিন আমেরিকার শিকড়, হলিউডের গ্ল্যামার, বলিউডের বাজার ব্যবস্থা এবং ইউরোপীয় আর্ট হাউসের নান্দনিকতা সবকিছুকে একটা ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করছে। ঠিক তাই। তাহলে এই পুরো আলোচনা থেকে উপসংহার কি দাঁড়ায়? এতক্ষণ ধরে আমরা ডোমিনিকান রিপাবলিক গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে এতগুলো দিক বিশ্লেষণ করলাম। ওই থিঙ্ক ট্যাঙ্ক, বিকেন্দ্রীকরণ, হাইতি, হলিউড তারকাদের সমাজসেবা, এবিসিডি নেটওয়ার্কের সারমর্মটা আসলে কি? পুরো আলোচনাটিকে যদি আমরা একত্রিত করি তবে এটা খুব স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ডোমিনিকান রিপাবলিক গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চলচ্চিত্র কেবল বিলাসবহুল কোনো শিল্প বা অবসর সময়ের নিছক বিনোদন নয়। এটা আরও অনেক বড় কিছু। হ্যাঁ, এটি একটা সমাজ, শিক্ষা, সাংস্কৃতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক কূটনীতির একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। আয়োজকরা আসলে শুধু একটা বার্ষিক ইভেন্ট করছেন না, তারা এমন একটা ইকোসিস্টেম তৈরি করছেন যেখানে তরুণরা প্রশিক্ষণ পাচ্ছে, আন্তর্জাতিক পেশাজীবীদের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে এবং নিজেদের সমাজের ইস্যুগুলো নিয়ে কথা বলতে শিখছে। একদম। এই ইকোসিস্টেমটি একই সাথে গভীরভাবে স্থানীয় এবং বিস্তীর্ণভাবে বৈশ্বিক। আর এর ফলাফলও কিন্তু হাওয়ায় মিলিয়ে যাচ্ছে না, একেবারে হাতে নাতে পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক স্বীকৃতিগুলোই তো তার সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, ওই জন জেন্টিল সিনেমাটার কথাই তো বলতে পারেন। ঠিক, এই উৎসবে দেখানো জন জেন্টিল মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছিল এবং এই ডমিনিকান উৎসবে দর্শকদের ভোটের সেরা নির্বাচিত হয়েছিল। আর ওই লা হেজা ন্যাচারাল নামের সিনেমাটার কথাও তো ভুললে চলবে না। একদমই না। এটি অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছিল। জানেন এর তাৎপর্য কতটা? 95 সালের পর এটাই ছিল ডমিনিকান রিপাবলিকের প্রথম অস্কার মনোনয়ন। ভাবা যায়, প্রায় 1.5 দশক পর একটা মনোনয়ন। এই সিনেমাগুলোই তো প্রমাণ করে যে সঠিক প্ল্যাটফর্ম পেলে স্থানীয় গল্পগুলো বিশ্বমঞ্চে কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। সত্যি তাই। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটা চলচ্চিত্র উৎসব কেবল প্রেক্ষাগৃহের আলো আঁধারের মাঝে সীমাবদ্ধ না থেকে একটা পুরো সমাজকে, একটা দেশকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। অসাধারণ একটা যাত্রা। আপনাদের উদ্দেশ্যে সবশেষে একটা ভাবনার খোরাক দিয়ে দিতে চাই। যদি একটা চলচ্চিত্র উৎসব ভূমিকম্পে বিধ্বস্ত একটা প্রতিবেশী দেশের মানুষের মনে নতুন করে বেঁচে থাকার আশা জাগাতে পারে, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে নতুন সাংস্কৃতিক সেতু গড়তে পারে, আর প্রান্তিক তরুণদের হাতে নিজেদের গল্প বলার ক্ষমতা তুলে দিতে পারে, তবে ভেবে দেখুন তো, কি ভাবতেন আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন আর কি সাধারণ বা বিনোদনমূলক আয়োজন রয়েছে যার ভেতরে পৃথিবীকে বদলে দেওয়ার মতো এমন গুপ্ত শক্তি লুকিয়ে আছে। হয়তো একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাকালে আমাদের চারপাশের অতি পরিচিত আয়োজনগুলোর মধ্যেই আমরা পেয়ে যাব সমাজ পরিবর্তনের নতুন কোনো হাতিয়ার। এই প্রশ্নটি আপনাদের ভাবনায় রেখেই আমাদের আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি।